কোনো বিশেষ সময়কে যদি আপনি ধারণ করে রাখতে চান, যে রাখাটা হয় সেটাই ফটোগ্রাফি। ছবি তোলার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দেন? আমার ছবির মধ্যে ইনফরমেশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে প্রযুক্তির সাথেও আগাতে হবে। বিশ্বব্যাপী কিন্তু ফটোগ্রাফির অনেক বড় অবস্থানে চলে গেছে। আমাদের দেশের ফটোগ্রাফাররা যে পরিমাণের অ্যাওয়ার্ড পায়, যে পরিমাণের আমার মনে হয় না অন্য কোনো দেশে পায়। প্রিয় দর্শক, ভিজুয়াল আর্টের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আল মাসুম সবুজ। আজকে আমাদের আলোচনার বিষয় ফটোগ্রাফি, এবং এই ফটোগ্রাফি বিষয়ে আমাদের মাঝে কথা বলবেন প্রথম আলোর ডেপুটি হেড অফ ফটোগ্রাফি জনাব সাজিদ হোসেন। সাজিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। ফটোগ্রাফি বিষয়ে আপনার সঙ্গে অনেক কথা বলবো, তার আগে আপনার তোলা কিছু ছবি আমরা দেখতে চাই, যদি আপনার অনুমতি হয়। অবশ্যই, চলুন তাহলে আমরা ছবিগুলো দেখি। সাজিদ ভাই, অসাধারণ কিছু ছবি দেখলাম। আপনি তো আসলে দীর্ঘ বছর আপনি এই অঙ্গনে কাজ করছেন। আপনার কাছে একটা ছোট প্রশ্ন দিয়েই শুরু করি, সেটি হচ্ছে ফটোগ্রাফি বিষয়টা আসলে কি, মানে এটা সংজ্ঞাটা কি? আসলে যদি ফটোগ্রাফির একটা টেকনিক্যাল সংজ্ঞা যদি বলি, এক কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে আপনি কোনো মুহূর্ত, কোনো সময়কে, কোনো বিশেষ সময়কে যদি আপনি ধারণ করে রাখতে চান, যে রাখাটা হয় সেটাই ফটোগ্রাফি। এর বাইরে কিছু না, যদি একটা টেকনিক্যাল শব্দ বলি। আর যদি আপনি বইয়ের ভাষায় বলেন তাহলে হচ্ছে যখন ফিল্মের যুগ ছিল তখন একটি যন্ত্রের মাধ্যমে কোনো আলোকে ফিল্মে ধারণ করে রাখা, সেটাই হচ্ছে ফটোগ্রাফি। আর যদি এখন ডিজিটাল যুগে বলেন তখন ঠিক ফিল্মের জায়গায় চলে আসবে ইমেজ সেন্সরে, যে আলোটাকে আপনি ধারণ করে রাখছেন, সেটাই হচ্ছে ফটোগ্রাফি। বিষয়টা হচ্ছে সংবেদনশীল হতে হবে। মানে আলোটা যখন কোনো বস্তুতে বাধা পেয়ে আপনার ক্যামেরা লেন্সে এসে পড়ছে, লেন্সের মাধ্যমে সেটা সেন্সরে যাবে, সেন্সরের মাধ্যমে সেটা একটা ইমেজ প্রসেসিং হয়ে মেমোরি কার্ডে জমা হয়ে যাবে। এটাই ছবি। হ্যাঁ, খুব ভালো, খুব ছোট্ট করে আপনি বলেছেন। আপনি তো ফটো জার্নালিজমের সঙ্গে দীর্ঘ বছর আপনি কাজ করছেন। এই ফটো জার্নালিজম বাদেও এই ফটোগ্রাফির আর কি কি পার্টগুলো আছে? অনেক পার্ট আছে ফটোগ্রাফির। তো আসলে এতগুলো সেক্টর আছে, সেই সেক্টরের মধ্যে জার্নালিজম একটা সেক্টর। জার্নালিজমের মধ্যেই অনেকগুলো আছে। যেমন জার্নালিজমে আমরা যারা নিউজে কাজ করি, একদম হার্ডকোর নিউজ, স্পোর্ট যে ঘটনাগুলো ঘটে, আমরা এটার সাথে থাকি। এটা যেরকম একটা আছে পত্রিকার জন্যই, তো আরেকটা আছে সেটা স্পোর্টস ফটো জার্নালিজম। তার সাথে আছে বিনোদন ফটো জার্নালিজম। তো এখন এই পত্রিকাতে তিনটা ধরনের ফটোগ্রাফির ব্যবহার আছে। এর বাইরে আর কি কিছু? এর বাইরে অবশ্যই আছে। এখন ওয়েডিং এও তো একটা ফটোগ্রাফি, বাট সেটা ফটো জার্নালিজম না, এটা একটা ফটোগ্রাফি। এখানে তফাৎ এতটুকু, একটা জার্নালিজম, একটা ফটোগ্রাফি। আবার স্টক ফটোগ্রাফি আছে, তারপরে নেচার ফটোগ্রাফি আছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আছে। বেসিক্যালি ফটোগ্রাফি এখন অনেকগুলো সেক্টর আছে। দিন যাচ্ছে এই সেক্টরগুলো বাড়তেছে, কারণ এখন স্ট্রিট ফটোগ্রাফি আগে ওইরকম ছিল না, বাট মোবাইল বের হওয়ার কারণে স্ট্রিট ফটোগ্রাফি একটা জনপ্রিয়তা পেয়ে গেছে। এই স্ট্রিট ফটোগ্রাফি করে হয়তো সে কোনো মিডিয়াতেই নাই, কিন্তু নিজের ফেসবুকে, নিজের নানান সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইউজ করে সে আর্ন করতেছে। এবং এই ফটোগ্রাফির সাথে সাথে এক মোবাইলের মাধ্যমে ভিজুয়ালও কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে। আপনি যেহেতু ফটো জার্নালিজম পেশাতে আছেন, তো যদি আমার অডিয়েন্স যদি জানতে চায় বা আমি যদি জানতে চাই, ফটো জার্নালিজমের সংজ্ঞাটা আসলে কি? ফটো জার্নালিজমের সংজ্ঞার মধ্যে মানে ফটোগ্রাফি আর ফটো জার্নালিজমের সংজ্ঞার মধ্যে একটা জিনিস একেবারে অ্যাড করতে হয়, যেটা ফটোগ্রাফিতে নাই। সেটা হচ্ছে আপনি বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ সংগ্রহ করা। তো আমরা ওই সংবাদটা ছবির মাধ্যমে সংগ্রহ করি, এটাই হচ্ছে ফটো জার্নালিজম। আপনি যেই স্পটে যাবেন, কারণ আপনার দ্বারা, আপনার পত্রিকার দ্বারা দেশের মানুষ, দেশের জনগণ একটা ঘটনা জানতে পারে। সেই ঘটনাটা অবশ্যই সত্য হতে হবে, কোনো ধরনের
সংযোজন বিয়োজন করা যাবে না, আমরা যে ছবিটা তুলি সেই ছবিটা যা আছে তাই তুলি, এখানে কোনো ধরনের সংযোজনও করা যাবে না, বিয়োজনও করা যাবে না, এবং সেটাই আমরা দর্শককে দেখাই। আচ্ছা, প্রতিবেদক যারা আছেন, যারা আপনার ঘটনার প্রতিবেদনটা লেখেন, তারা ওয়ার্ল্ড ওয়াইড যে সংজ্ঞাটা আছে, যে 5WH যে সংজ্ঞাটা ফলো করে, আপনি যখন ছবি তোলেন, আপনার ছবিতেও কি এই 5WH এর কোনো কিছু পাওয়া যায়? আমার ছবির মধ্যে ইনফরমেশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, পুরো 5Wটাই হচ্ছে একটা ইনফরমেশন। আপনি আপনার ছবিতে যতটুকু আনবেন, এই কারণেই তার সাথে একটা সাপোর্টিং হচ্ছে ক্যাপশন। আমাদের এই ক্যাপশনটাই 5W হইতেই হবে। যদি ছবিতে কোনো একটা নাও থাকে, আমাকে ক্যাপশনে জানা। এখন অনেক সময় আমরা একটা ছবি তুলি কিন্তু স্থানটা পরিচয় পায় না, কারণ সব জায়গায় আমাদের এমন কোনো স্থাপনা নাই যেটা দেখে মানুষ চিনতে পারবে, কিংবা ছবিতে হয়তো রাখা সম্ভব হয় না। 5Wটা আসলে কি, এটা যদি একটু খুলে বলেন। 5W কখন, কোথায়, কবে, কিভাবে, এইরকম 5টা শব্দ। 5টা শব্দতে আপনি প্রথম হচ্ছে ঘটনা কি, ঘটনা কোথায়, ঘটনা কখন, ঘটনার কি বিষয়, ঘটনার বর্ণনা কি। তা এই যে সবগুলা স্থান, কাল, পাত্র সব কিছুই চলে আসে, এই 5Wটাই হচ্ছে ইনফরমেশন। তো এইটা একটা বেসিক ক্যাপশনে এবং বেসিক রিপোর্টের মধ্যে থাকতে হবে, তাহলে মানুষ ব্যাপারটাকে বুঝতে পারবে। তারপরে আপনি যতটুকু এটাকে ভালোভাবে আপডেট করার জন্য আরও ইনফরমেশনগুলো অ্যাড করতে পারেন, বাট দিন শেষে এই 5Wর মধ্যে। এই 5Wটা কি শুধুমাত্র ফটো জার্নালিজমের ভেতরে আছে, নাকি সব ফটোগ্রাফিতেই থাকে? না, সব ফটোগ্রাফিতে আসলে রাখার দরকার নাই। এখন মনে করেন সাপোজ একটা প্রোডাক্ট ফটোগ্রাফি করতে, প্রোডাক্ট ফটোগ্রাফিতে এটা কোথায় করছে সেটা জানার বিষয় কোনো দরকার নাই। এখন নেচার ফটোগ্রাফি করতেছে, নেচার ফটোগ্রাফি স্থান দিল, হ্যাঁ, সময় দিল, কিন্তু এটার বর্ণনার তেমন কিছু না, যে কেউ তো এখানে মারামারি করতেছে না। সো এটা একটা নেচার, দেখতেই সুন্দর লাগছে, এটা সন্ধ্যার সময় কিংবা খুব ভোরবেলা তোলা ছবি, আর এটার স্থান হচ্ছে এই এতটুকু। কিন্তু ওই 5 না হোক 3W হইলেও কাজ আছে, ইনফরমেশন, হ্যাঁ, কিছু ইনফরমেশন লাগবেই। জি সাজিদ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার প্রফেশন যখন শুরু করেছিলেন, তখন কোন ক্যামেরা দিয়ে শুরু করেছিলেন, আর এখন আপনি কোন ধরনের ডিভাইস বেশি ব্যবহার করছেন? আসলে আমি যখন শুরু করেছি তখন নতুন নতুন ডিজিটাল ক্যামেরা বের হচ্ছে। সেটা কত সালে? সেটা 2003 সালে। মানে আমার কাছে তখন ডিজিটাল ক্যামেরা ছিল না, কারণ অনেক এক্সপেন্সিভ সেই সময়। আসলে এত দামে ক্যামেরা তাও বাংলাদেশে কেনা যেত না, বাইরে থেকে আনাইতে হতো। তো আমি শুরু করছি ফিল্ম দিয়ে। প্রফেশনে ঢোকার বেশি দিন পর্যন্ত আমি আর ফিল্ম না, তখন আমি অটোমেটিক ডিজিটাল ক্যামেরা ব্যবহার করা শুরু করছি, এবং তখন আমি ক্যামেরাও কিনেছিলাম। তো আসলে ডিজিটাল তো মানে মডেলটা কি মনে আছে তখন কোন মডেল দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথম আমার ক্যামেরা কেনা ক্যানন 350D, মেবি অনেক আগে, 2003 সালে এটা 350D। তারপরে বাই রোটেশন আমি অনেক সময়ের বিবর্তনে আস্তে আস্তে। আর আসলে যে ফিল্ম আর ডিজিটাল নিয়ে অনেক দ্বন্দ্ব বিতন্দ্ব, তর্ক বিতর্ক আছে, বাট আমি মনে করি দিন যাবে আপডেট হইতে হবে এই প্রযুক্তির সাথে, অবশ্যই। কোনো এছাড়া কোনো চয়েস নেই। আসলে আপনি যদি আপডেট না হন, আপনি অনেক পিছায় যাবেন। আজকের দিনে যদি ফিল্ম দিয়ে ছবি তুলি, তাহলে আমরা টিকবই না, কারণ মার্কেটে আপনাকে ছবির সাথে যে প্রতিযোগিতা করতে হয়, ফটোগ্রাফারের সাথে যে প্রতিযোগিতা করতে হয়, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে প্রযুক্তির সাথেও আগাতে হবে। নিঃসন্দেহে প্রযুক্তির সঙ্গেই এগিয়ে যেতে হবে। বর্তমানে আপনি কোন ধরনের ক্যামেরা বেশি ব্যবহার করছেন? এখন আমি শুরু থেকেই ক্যাননই ইউজ করি। মাঝখানে আমার ক্যানন ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি নিকন ইউজ করতাম, বাট আমি ক্যানন প্রেফার করি। তো ফটো জার্নালিজমে কি অনেকে বেশি নিকনের ব্যবহারটা বেশি নাকি ক্যাননের ব্যবহারটা? এক সময় নিকনের ছিল, এখন ক্যাননের। এখন ক্যাননের কারণ হচ্ছে ক্যাননের কালার কম্বিনেশনটা নিকন থেকে অনেক বেটার। আপনি তো অনেক চ্যালেঞ্জিং কাজ করেন, তো এত দ্রুত আপনি লেন্সটা কিভাবে পরিবর্তন করেন? এটা শুরুর দিকে তো লেন্স পরিবর্তন করব কি করব না, এই দ্বিধাদ্বন্দ্বেই ঘটনা চলে যেত, কারণ এক্সপেরিয়েন্সটা আসলে অনেক বড় বিষয়। এখন হয় কি, যখন আমি লেন্সটা চেঞ্জ করব, আমি ডিটারমাইন্ড হই, তখনই আমি একটা জায়গা খুঁজি যে কোন সময়টা আমি লেন্স চেঞ্জ করলে ওই ঘটনাটুকু আমার মিস হইলেও সমস্যা নাই। কিন্তু খুব ক্রুশাল মোমেন্টে আমরা কখনো এই লেন্সটা আসলে পরিবর্তন করার দরকারটা কেন হয়? এখন নিরাপদ ব্যাপারও আছে এখানে, আবার এখানে কিছু
ইন ডেপথ ব্যাপারও আছে। এখন 200 ডেজ আমি হয়তো কাছে মারামারি লেগে গেল, মারামারি যখন লাগে তখন তো চতুর্দিকে দৌড়ানো শুরু করে সব পিকেটার হোক পুলিশ হোক সবাই, তখন আমি এক জায়গায় দাঁড়ায় চতুর্দিকে দৌড়াতে পারবো না। যখনই আমরা লেন্স হয়তো ওয়াইড থেকে শর্ট জুমে কিংবা 200-এ চলে যাই তখন দূরের থেকে তো আমরা ছবিটা পাই, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে নিজের সেফটিও, যেভাবে ঢিলাঢিলি করে আমি তো সামনে দাঁড়ায় ছবি তুলে হবে না, কিংবা পেছন থেকে পুলিশ হয়তো টিয়ার সেল মারবে, গুলি করবে, তো রাবার বুলেট গুলো আমাদের গায়ে লাগতে পারে, তো আমরা তখনই শিফট হয়ে যাই। আর যখন পিকেটাররা কোনো কিছু ভাঙচুরও করে, ওরা সামনে যখন দেখবে আমাকেও আঘাত করবে, এই কারণে আমরা 200 ইউজ করি ওই সময়টাই। কোন সংঘর্ষে যখন আপনারা আসলে ছবি তোলেন তখন নিরাপত্তার কোন বিষয়গুলো বেশি বিবেচনা করেন, কি রকম থাকলে মানে নিরাপদ থাকা যায় তুলনামূলক? হ্যাঁ, আসলে মানে নিরাপদ থাকাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি সুস্থ না থাকেন, নিরাপদ না থাকেন, আপনার ক্যামেরাকে যদি সেফ না রাখতে পারেন, তাহলে তো আপনি ঘটনাই কভার করতে পারবেন না। তো এটা আগে মাথায় রাখতেই হবে। তো আমরা এগুলোর ক্ষেত্রে যেমন আমরা তো আসলে লাইফ জ্যাকেট কিংবা বুলেট প্রুফ জ্যাকেট এগুলো নিয়ে ঘোরা সম্ভব না, আসলে হেলমেট যেগুলা বুলেট প্রুফ সেগুলোও নিয়ে ঘোরা সম্ভব না। তা আমরা মোটরসাইকেল চালাই, সেই মোটরসাইকেলের হেলমেট থাকে, তো আমরা যে কোনো ঘটনায় সেই হেলমেটটাই ইউজ করি। তার সাথে আমাদের চেষ্টা থাকে যে আমরা দুই পক্ষ থেকে সরে আগে বুঝি কোন পক্ষটা আমাদের জন্য নিরাপদ, ওই পক্ষের দিকে চলে যাই। হয়তো পুলিশের দিকে গেলাম তখন পুলিশের পিছনে চলে যাই, আর যদি মনে হলো যে না আমাকে ওই পুলিশের থেকে ওই পক্ষে বেশি সেফ, তখন আমরা ওই পক্ষে গেলেও চেষ্টা করি ফুট ওভার ব্রিজ থাকলে কিংবা সাইডে কোথাও উঁচু জায়গা থাকলে, আর এর মধ্যে চেষ্টা থাকে আমরা সবাই একসাথে থাকলে যে কোনো বিপদ থেকে হয়তো রক্ষা পেতে পারবো। মানে একসঙ্গে থাকলে সবাই বুঝতে পারে যে এখানে সাংবাদিকরা আছে কিংবা কয়জনকে মারতে যাবে। একজনকে থাকলে যদি একসাথে একজন মানুষকে 100 জন পিটায় তা তো মারাই যাবে, কিন্তু 10 জন সাংবাদিক থাকলে 10-20 জনও মারতে আসবে হয়তো, বা এখানে বেশি সাংবাদিক ক্রাউড দেখলে অনেকে মারতে আসে না, মারতে আসলে ও আগের থেকে মানে একটা সাউন্ড করে ধাওয়া দেয়, তখন আমরা সরে যাই। কিন্তু একা থাকলে ও আগে ধরেই মারবে, স্বাভাবিক, বোঝারও একটা ব্যাপার থাকে যে আসলে সে সাংবাদিক কিনা। হ্যাঁ, এই জন্য আমরা একটু চেষ্টা করি সবাই একসাথে থাকার, যাতে করে একটু নিরাপদ থাকতে পারি। আপনি এমনি সাধারণ যখন ছবি তোলেন, ছবি তোলার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দেন যাওয়ার আগে, যে এই বিষয়গুলোকে মানে প্রাধান্য দিয়ে ছবি তোলা? আমি যখন মানে আমার যদি প্ল্যান থাকে, আমাদের পত্রিকায় আসলে প্ল্যান ছাড়া কাজ করা খুবই কষ্টকর। মানে একটা পত্রিকায় যদি আপনার ডিটারমাইন থাকেন যে আপনার প্রতিদিন 4টা-5টা ছবি লাগবে, যেটা নিউজের বাইরে, ফিচার ছবি হোক, মানে নিউজ ফিচার হোক। আসলে ফিচার তো আলাদা একটা মানুষকে এটা বোঝানোর ব্যাপার আছে যে ফিচার শুধু যে একেবারে নিউজের বাইরের ব্যাপারটা তা না, নিউজ ফিচারও একটা ফিচার। তো পত্রিকা জগতে নিউজ ফিচারটাই বেশি চলে, একেবারে সলিড ফিচারের থেকে নিউজ ফিচারটাই বেশি চলে। তো নিউজ ফিচারটা যখন তুলতে যাই তখন আমাদের মাথায় রাখতে হয় আগেই যে আমি এই দিন ছবি তুলতে যাব কি কি বিষয় আছে, চলমান বিষয়গুলো নিয়ে একটু অবজারভেশন করি। দেন ওই সাবজেক্টগুলো কোথায় কোথায় ছবি হবে, স্থানগুলো চিন্তা করে কোন সময়টা গেলে আমরা ছবি পাবো। কারণ হচ্ছে পত্রিকায় আপনি কোথাও শুধু খালি ছবি তুলে নিয়ে আসলে হবে না, এখানে অবশ্যই মানুষের ইনভলভমেন্ট লাগবেই, কারণ পত্রিকা মানুষের জন্য। এখানে অবশ্যই মানুষের কষ্ট দুর্দশা এগুলো দেখাইতে হবে। এই কারণে আমরা ওই সময়গুলোও নির্ধারণ করি যে আচ্ছা ঠিক আছে, সকালে আর্লি মর্নিং তো মানুষ অফিসে যায়, তাহলে অফিস আওয়ার হতে পারে, কিংবা আফটার অফিস হতে পারে, কিংবা আর্লি মর্নিং স্কুল টাইম হতে পারে, আফটার স্কুল টাইম হতে পারে। তো এই সময়গুলোতে আমরা টেকনিক্যাল কোন বিষয়গুলো বিবেচনা করি? টেকনিক্যালগুলো হচ্ছে কি, মানে আমাদের কাছে লেন্সগুলো সব থাকে, আমরা যখন যেখানে যাই, কারণ সাংবাদিকের কোনো একটা লেন্স নিয়ে বের হলে সে বলতে পারবে না তাকে কোথায় যাইতে হবে এবং এই ছবির জন্য কোন লেন্সটা দরকার। সো আমাদের কাছে সবগুলাই থাকে উইথ ফ্ল্যাশ, কারণ ইন কেস মারামারি যদি কোনো ইনডোরে হয়ে যায় তখন তো ফ্ল্যাশ ছাড়া উপায় থাকবে না। তো এই জন্য আমরা ইনস্ট্রুমেন্ট সব রাখি। আর ওই সময়গুলোতে এই যে ব্যবহার, মানে একটা ক্যামেরা ব্যবহার করতেছি, ক্যামেরার শাটার স্পিড, ক্যামেরার অ্যাপারচার, ক্যামেরার আইএসও এবং ফ্ল্যাশ সব কিছু আসলে প্রপার জ্ঞান না থাকলে একটা ঘটনায় গিয়ে খালি ও ক্লিক করবে, ছবি আর হবে না ঠিকভাবে। হয়তো 10টা করলে একটা কোনো রকম বের হয়ে যাবে। তাহলে এটার গোপন সূত্রটা আসলে কি, আপনারা কিভাবে এত কিছু এত দ্রুত সময়ের ভিতরে? এগুলো একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে, এখানে আসলে কোনো জাদুর ব্যাপার না। হ্যাঁ, গড গিফটেড একটা আলাদা জিনিস,
কিন্তু এখানে জাদুর কোনো বিষয় না, একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে। এই এক্সপিরিয়েন্সগুলো শুরু করতে হয় ছবি দেখার মাধ্যমে। আপনি যত বেশি ছবি দেখবেন আপনার মাথায় অত বেশি আইডিয়া ঢুকবে, এবং এটা কিভাবে হয় নিজের থেকে নিজে প্রশ্ন জাগবে। আর এই নিজের থেকে নিজে প্রশ্ন জাগাকে আপনি যদি সলভ করতে পারেন তাহলে ওয়েল, আর যদি না সলভ করতে পারেন তো কারোর সহযোগিতা নেওয়া হলেও যদি জানতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন। ধন্যবাদ সাজিদ ভাই। একটি প্রশ্ন আমরা প্রায় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সময় দেখি, মজার একটি তত্ত্ব, সেটি হচ্ছে ছবি যখন কথা বলে, একটি কথা আছে, আসলে ছবি আসলে কখন কথা বলে? ছবিটা যদি মনের ভাব প্রকাশ করতে পারে তাহলে তার মানে সে কথা বলে। আমরা আমাদের মোবাইলেও আমাদের বাচ্চার ছবি বাসায় তুলতেছে, সে হাসি দিচ্ছে, তার মানে তো সে কথা বলতেছে। ছবি আসলে মানে বুঝতে হবে যে আমার ছবি তোলার সময় তার যে এক্সপ্রেশন, তার যে গতিবিধি, তার যে কম্পোজিশন, তার যে লাইটিং, প্রত্যেকটা জিনিস যদি ঠিক থাকে তাহলে দেখবেন ছবি অনেক ইনফরমেশন দেয়। ইনফরমেশন কথা বলা তো একই জিনিস। তো এখন মনে করেন কোনোখানে মারামারি লাগলো, তো মারামারিতে আমাকে তো দেখাতে হবে কেউ লাঠি দিয়ে মারছে, কাউকে মারছে, তাহলে তো পুরো মেসেজটা আছে যে কেউ মারছে, কেউ এইটাই একটা কথা বলা। তো আবার কোথাও বিক্ষোভে কোনো নারী হোক কোনো পুরুষ হোক সে স্লোগান দিচ্ছে, এখন তার এই স্লোগানটা কতটুকু জোরালো। আমরা বলি না যে ছবি কথা বলার মধ্যে দুই ধরনের বিষয় আবার দাঁড়ায় যায়, যে একটা হচ্ছে কত মানুষ ছিল সেটা একটা কথা বলা, যে আমরা হয়তো আপনি যেহেতু রাস্তায় কাজ করেন আপনি জানেন যে নিউজে আমরা ব্রিজে উঠে যাই, রিক্সার উপরে উঠে যাই, কারণ হচ্ছে কত মানুষ এই সমাবেশে আছে কিংবা মিছিলে আছে, সেটা টোটাল বিষয়বস্তুটা দেখানোর জন্য যেটা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে একজনকে দিয়ে লাখ মানুষকে মানে বোঝানো, সেটা হচ্ছে যেমন একটা হয়তো ইসের মধ্যে কারো স্লোগানটা খুবই জোরালো এবং তার এই জোরালো স্লোগানই বোঝা যায় যে সে এই আন্দোলনটা কত বড়, আমরা ওই একজনকে দিয়েও কিন্তু বুঝিয়ে থাকি। তো এটা যখন ওর স্লোগানের গুরুত্বটা, ওর স্লোগানের গভীরতাটা প্রকাশ পাবে ছবির মাধ্যমে, এটাকেই কথা বলা। অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমি করতে চাই, যারা নতুন ফটোগ্রাফি করতে চাচ্ছে বা শিখতে আগ্রহী তাদের প্রাথমিকভাবে কোন কোন বিষয়গুলোতে প্রশিক্ষণ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রাথমিক ক্যামেরা জানতে হবে আগে। ক্যামেরা আমি হয়তো লাইট সোর্স সম্পর্কে আমি জেনে গেলাম, হয়তো বুঝে গেলাম, কিন্তু ক্যামেরার ব্যাপারটা আগে জানতে হবে। যে লাইটটাকে আমি ক্যাপচার করছি, ধরছি, সেন্সরে নিচ্ছি, সেটা সঠিক মাত্রায় সঠিক সময় নিচ্ছি কিনা, এইগুলা খুবই জরুরি। মানে ওভার এক্সপোজ যেটা শাটার স্পিড এবং অ্যাপারচারের কাজ। শাটার স্পিডের কাজ হচ্ছে আপনি কত সময় ধরে আলো দিবেন, আর অ্যাপারচার এটার কাজ হচ্ছে কতটুকু আলো আপনি নেবেন। তো এই দুইটার সমন্বয়ে কিন্তু একটা ছবির সৃষ্টি, না হলে ওভার এক্সপোজার হয়ে যাবে, নাহলে আন্ডার এক্সপোজার হয়ে যাবে, ছবি অন্ধকার হয়ে যাবে, নাহলে বার্ন হয়ে যাবে। সো আপনাকে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক শাটার স্পিড এবং সঠিক অ্যাপারচার, এই দুইটার সমন্বয়ে আপনার সেন্সরকে আপনার শাটার স্পিডের মাধ্যমে অ্যাপারচারের মাধ্যমে সেন্সরে যে আলো পাঠাবেন সেটার দ্বারাই কিন্তু একটা ছবি সৃষ্টি হবে। সেই সঙ্গে কি কম্পোজিশনের কোনো প্রশিক্ষণের ব্যাপার আছে? হচ্ছে সৌন্দর্য বাড়ায়। কম্পোজিশন সবসময় একটা ছবির সৌন্দর্য বাড়ানোর সর্বোচ্চ সে দায়িত্বটা পালন করে থাকে এই কম্পোজিশন। আপনি যদি একটা ছবির কম্পোজিশনটা ঠিক রাখেন, সেই ছবির লাইটটা ঠিক রাখেন, সেই ছবির ফোকাসটা ঠিক রাখেন, তাহলে এই ছবিটার গুরুত্ব অন্য যে কোনো ছবি থেকে বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আসলে এই ফটোগ্রাফিটা আপাতত কেমন দৃষ্টিতে দেখছেন, যে এটি দিয়ে কি পেশাগতভাবে জীবিকা নির্বাহ সম্ভব হচ্ছে? পেশাগতভাবে তো নির্বাহ হচ্ছে অনেক ভালোভাবে। এখন আপনি প্রেক্ষাপট একটু চিন্তা করলে একটু ভিন্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে ফটোগ্রাফি অবস্থান বিশ্বব্যাপী কিন্তু ফটোগ্রাফির অনেক বড় অবস্থানে চলে গেছে। আমাদের দেশের ফটোগ্রাফাররা যে পরিমাণের অ্যাওয়ার্ড পায়, যে পরিমাণের আমার মনে হয় না অন্য কোনো দেশে পায়। এই বাংলাদেশে এত ধরনের আইটেম আছে, এত ধরনের, যে আমাদের এই নতুন প্রজন্মের ফটোগ্রাফাররা তারা নিজেদের ক্যালিবার ইউজ কইরা এত সুন্দর সুন্দর ছবি নিয়ে আসতেছে এবং তারা বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যোগ দিচ্ছে, তারা পুরস্কার পাচ্ছে।
এবং এমন না যে কোনো একটা বছর এরকম আমাদের ব্ল্যাঙ্ক যাচ্ছে, তাও না, প্রতি বছর কেউ না কেউ কোনো না কোনো ইন্টারন্যাশনাল পুরস্কার পাচ্ছে। কিন্তু প্রেক্ষাপটটা যে কারণে বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি, আমরা আন্তর্জাতিক অবস্থান থেকে অনেক উঁচাই গেলেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অবস্থান কেন জানি এখনো উপরের দিকে উঠছে না। আমাদের ফটোগ্রাফির সেই সম্মানটা এখনো হয়তো আমরা পাচ্ছি না। আমরা দেশের বাইরে পাচ্ছি আমরাই, না আমাদের দেশে হয়তো ওইরকম পাচ্ছি না। তো কেরিয়ার গঠন করা যে যাবে না তা বলার কোনো সুযোগ নেই। অনেকে আছে ফটোগ্রাফি করে, ফটোগ্রাফি তো অনেক ধরনের আমি বললাম, তা আসলে কেউ ওয়েডিং ফটোগ্রাফি করে কিন্তু কেরিয়ার গড়ে ফেলছে, কেউ ফিচার ফটোগ্রাফি করে কেরিয়ার গড়ে ফেলছে, কেউ স্টক ফটোগ্রাফি করে কেরিয়ার গড়ে ফেলছে, গড়তেছে কিন্তু সব সেক্টরেই। কেউ কোনো সেক্টরে নাই কিন্তু ফটোগ্রাফি পুরস্কার পেয়ে কেরিয়ার গড়ে ফেলছে, প্রতি বছর 3-4টা করে পুরস্কার পাচ্ছি এবং এটার সাথে একটা ভালো অ্যামাউন্টে থাকে, এই কারণে সে আগেতে পারে। আর সবচেয়ে বড় কথা কি, ক্যামেরা নিজের এই জিনিসটা কিন্তু একটা ভালোবাসা, সন্তানের মতো, বুঝছেন। এই ক্যামেরাকে সবাই যখন এত ভালোবাসা ব্যবহারটা করে তখন এটার ফলাফলটাও কিন্তু খুব দারুণ আসে। এই জন্য আমরা দেশে বিদেশে অনেক ধরনের পুরস্কার পেয়ে থাকি, কিন্তু আমাদের সম্মানের জায়গায় হয়তো আমাদের দেশে আরও বাড়া উচিত। আর সম্মান বাড়লে হয়তো বাংলাদেশেও এটার কেরিয়ারের জায়গা আরও বাড়বে। তবে হতাশের কিছু নাই, এক জায়গায় না থাকলে আরেক জায়গায় আছি, কোনো না কোনো সেক্টরে মানুষ ফটোগ্রাফি করে আগাচ্ছি। কারণ আমার দেখা অনেকেই আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে এত এত টাকা দিয়ে পড়াশোনা করছে, কিন্তু দিন শেষে ফটোগ্রাফিতেই নিজের কেরিয়ারটা করতেছে। তো যেহেতু করতেছে এবং হচ্ছে, তাহলে তো অসম্ভাবনার কিছুই নাই, আর দিন যাবে আরো ভালো হবে না। আপনার কথা শোনার পর আমাদের অডিয়েন্স যারা আছে তারাও নিশ্চয়ই আশাবাদী হবে ফটোগ্রাফির বিষয়ে। আরেকটা বিষয়ে আমি জানতে চাই, যারা নতুন একটি ক্যামেরা কিনতে চাচ্ছে অথবা কোনো ব্যবহৃত ক্যামেরা তারা ক্রয় করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের বিবেচনার বিষয়গুলো কি হবে, অথবা তাদের ক্যামেরার সঙ্গে কোন লেন্সগুলো তারা কিনবে, এটা তারা কিভাবে বিবেচনায় নিতে পারে? ক্যামেরার বিষয়টা সাথে আমি আগে লেন্সের বিষয়টা বলি, যে আসলে যার যার কর্মক্ষেত্রের জন্য আলাদা আলাদা লেন্সের প্রয়োজন। ওয়াইল্ড লাইফ যারা ফটোগ্রাফি করে তার তো ওয়াইল্ড লেন্সের কাজই নেই, তাকে তো 600 লেন্স দরকার। অবশ্যই তার যতটুকু সময় সে কাজ করবে তার বড় অংশেই কিন্তু এই জুম লেন্স দরকার। আবার নিউজে এত বড় জুমের দরকার নেই, নিউজে আমরা চলে আসি 200 লেন্স। যেমন আমার এই ক্যামেরায় 200 লেন্স আছে, এইটাই আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি, 200 mm। তো এখন মনে করেন একটা প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য কিন্তু এই লেন্সটা ভালো, আপনার মডেল ফটোগ্রাফির জন্য এই লেন্সটা ভালো। তো এই জন্য বলতেছি যে আসলে লেন্সটা হচ্ছে যার যার প্রয়োজনীয় অনুসারে। লেন্সের মধ্যে অনেকেই অ্যাপারচার নিয়ে খুব মানে তাদের একটা চিন্তার ব্যাপার থাকে, যে অ্যাপারচার নিয়ে চিন্তার কোনো কারণ নাই। 2.8 অ্যাপারচার কিংবা 1.4 অ্যাপারচার এটা আউটডোরের জন্য দরকারই নেই। আদারওয়াইজ আপনি যদি আউটডোরে নাইট ফটোগ্রাফি করেন, রাতকালীন ছবি তুলেন, তাহলে হয়তো 2.8 কিংবা 1.8 আমার কাছে খুব প্রয়োজনীয় মনেই হয় না, এটা খুবই কম সময় লাগে। লেন্সের কথা আসলেই এই অ্যাপারচার একটা ঝামেলাটা শুরু হয়ে যায়। আর বডির ক্ষেত্রে তো লেন্সটা হচ্ছে এই যে কোনো মানুষ নর্মালি যদি তার কাছে কিছু না থাকে, অ্যাটলিস্ট 24-120 এই লেন্স যেমন আমার খুব পছন্দের লেন্স, আমি এটা নিয়ে বের হইলে আর কিছু লাগে না, মোটামুটি আমি অনেক কিছুই কভার করতে পারি। আর বডির ক্ষেত্রে হচ্ছে কি, এগুলো সবই না টাকার উপর ডিপেন্ড করে। টাকাটা অনেক বড় বিষয়, কারণ একটা ক্যামেরার বডি কিনতে 3-3.5 লাখ টাকা যদি যায়, তাহলে সে ব্যক্তিটাকে আগে তো চিন্তা করতে হবে এত টাকা আমি ম্যানেজ করা। আর ক্যামেরার ভালো মন্দের ব্যাপারে বিবেচনা করতে গিয়ে পুরান ক্যামেরা নতুন ক্যামেরা এগুলো একটা জটিলতা শুরু হয়। তখন এখানে দাঁড়িয়ে যায় যে শাটার কাউন্টের ব্যাপার। আসলে আমার এই ক্যামেরার শাটার কাউন্ট কয়েক কোটি হয়ে গেছে, কিন্তু আল্লাহর মতো এখনো চলছে। সেটার কারণ কি? ইলেকট্রনিক জিনিসের কোনো গ্যারান্টি নেই, এটা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু এর পরেও এটাকে সার্ভিসিং করে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে
সেটা টেকসই হওয়ার সম্ভাবনা থাকে। আমি বলছি না যে এটা করলেই হবে, যে কোনো কিছু ভিতরে ইউজ হতে হতে ভেঙে যেতে পারে কিংবা নষ্ট হতে পারে, কিন্তু যে এই শাটার কাউন্ট একেবারে কম হইলেই যে সেটা ভালো টিকবে কিংবা বেশি হলেই যে এটা টিকবে না, ব্যাপারটা এরকম নাই। তাহলে আমার এটা হয়তো চলতোই না। আমার কয়েক কোটি না, কয়েক কোটিরও বেশি হয়ে গেছে এটা। আমি এই ক্যামেরা ইউজ করতেছি 17 সাল থেকে মনে হয়। এছাড়া কি আর কোনো বিষয়ে বডির দেখার বিষয় থাকে? আমি বলবো যে যদি প্রাথমিক অবস্থায় কেউ করতে চায় আর যে কোনো অবস্থায় তার কাছে যদি মোটামুটি টাকা থাকে, সে একটা নতুন ক্যামেরা কম দামে এই ক্যামেরাটাই কিনুক। নতুনটা কিনলে একটা সেফ, এটাই হচ্ছে বিষয়। পুরানটার কোনো হাত পা নেই। এটা আজকে আছে, হয়তো 2-4 বছরও টিকবে, আবার নাও টিকতে পারে। এটা আসলে যে ইউজ করছে সে জানে যে তার ক্যামেরায় আরও কোনো প্রবলেম আছে কিনা। সে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার বলে বেচতে পারে যে হ্যাঁ ভাই আমার ক্যামেরায় কিন্তু এরকম সমস্যা আছে, তাহলে আপনি হয়তো বলতে পারবেন তাহলে এই ক্যামেরাটা কেনা উচিত না কেনা উচিত না। আর যদি কেউ না বলে তাহলে এটাকে আপনি নির্ণয় করবেন কিভাবে? আপনি 1-2টা ছবি তুলে আসলে এটাকে বোঝা সম্ভব না। জি সাজিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বিষয়ে আমরা আলোচনা করলাম, তো আপনাকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এখানে আমাকে ডেকেছেন এবং এই আলোচনা আসলে আরও বিস্তার আপনারা যাতে করেন এই আশাই করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বিষয়ক বিভিন্ন প্রশ্ন আপনাদের যদি থেকে থাকে সেটিও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।